নুরসারের অনলাইন ক্লাসে আরেকবার তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যারা ক্লাসে উপস্থিত হয়েছো সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। তোমরা চেষ্টা করো ক্লাসটি একদম প্রথম থেকে করার জন্য। অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ দিচ্ছে যে তাদের একটা পরীক্ষা রয়েছে, সেজন্যই আসলে ইচ্ছা করে একটু লেট করে শুরু করে দেওয়া। দুঃখিত বলে নিতে চাই প্রথমেই, তোমাদের গত বুধবার দিন ক্লাস নেওয়ার কথা ছিল, পরে বৃহস্পতিবার দিন ক্লাস নেওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, বুধবার দিন আমি ছিলাম না, গ্রামে ছিলাম, সেজন্য নিতে পারিনি। বৃহস্পতিবার দিন টেকনিক্যাল প্রবলেমের কারণে নিতে পারিনি। আজকে অবশেষে ক্লাসটি শুরু করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। এছাড়াও তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো, তোমার যে ফ্রেন্ডরা এখনো ক্লাসে উপস্থিত হয়নি বা জানে না বা বুঝতে পারছে না ক্লাস শুরু হয়েছে, তাদেরকে চেষ্টা করো কমেন্টে মেনশন করে দিতে, যাতে তারা বুঝতে পারে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। আমার কথা যদি স্পষ্ট শোনা যায় এবং ভিডিও যদি স্পষ্ট দেখা যায়, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে বাচ্চারা আমরা বুঝতে পারবো আসলে আমাদের সকল টেকনিক্যাল সাপোর্ট ঠিক রয়েছে। আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে নাকি এবং ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে নাকি। একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও প্লিজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা উপস্থিত হয়েছো অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা নতুন মাইক ইউজ করতেছি, বিশেষ করে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে নাকি আমাকে একটু দয়া করে জানিয়ে দাও, তাহলে আমি আসলে বুঝতে পারবো মাইকের কনফিগারেশনটা ঠিক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা শোনা যাচ্ছে নাকি একটু আমাকে জানিয়ে দাও। আমরা একটা নতুন মাইক ইউজ করতেছি, কথা ঠিক থাকলে আমাকে হ্যাঁ একটু জানিয়ে দাও, তাহলে আমার জন্য ভালো হবে। অনেকেই কমেন্ট করছো, তোমাদের যে ফ্রেন্ডরা এখন উপস্থিত হয়নি তাদেরকে উপস্থিত করো। আমাদের অনেক গুরুত্বপূর্ণ আজকে একটা ক্লাস। অনেকেই তোমরা কমেন্ট করছো, আমিও শুনতে পাচ্ছি। আর যারা কমেন্ট করছো না তাদের কথা তো আমি শুনতে পাচ্ছি না।
লিংক দেওয়ার ব্যবস্থা করছি। আমি লিংকটার জন্য একটু কাজ করছি। আমাকে 1 মিনিট সময় দিতে হবে। লিংকের জন্য কাজ করছি, তোমরা একটু ধৈর্য ধরতে হবে। যাই হোক, আমরা আমাদের ক্লাসের লাস্টের আসলে লিংকটা দিয়ে দিব তোমাদেরকে। তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো তোমরা জেনে খুশি হবা যে আমরা নৌকা নদী নিয়ে আজকে কাজ করব। আমাদের এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কাজ করছি আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে, আমি জানি। সেই হোমওয়ার্কগুলি আমরা একটু পরে সলভ করতে চাই। আপাতত আমরা বেসিকটা একটু ক্লিয়ার করতে চাই নৌকা নদীর। আর তোমাদের হোমওয়ার্ক গঠিত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমরা একটু পরে ক্লিয়ার করে নিব। আমরা আসলে আজকে নৌকা নদীটার উপরেই বেসিক্যালি ইম্পর্টেন্স দিতে চাই। আমার অডিও কি অল ক্লিয়ার? তোমরা আমি জানি কমেন্ট করেছো, তারপর আরেকবার একটু শুনতে চাই আমার অডিও কি ক্লিয়ার শোনা যাচ্ছে, এবং যদি ক্লিয়ার শোনা যায় তবে অল ক্লিয়ার লিখে কমেন্ট করো। অল ক্লিয়ার লিখে কমেন্ট করো প্লিজ। সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করছো, তার মানে আমি বুঝে নিলাম যে আমার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছ তোমরা। যাই হোক, আমরা আমাদের মেইন টপিকের মধ্যে চলে এসেছি আজকে নৌকা নদী। আমরা মেইন টপিকের মধ্যে চলে এসেছি আজকে নৌকা নদী। নৌকা নদী, আমার একটা নৌকা ছিল, সরি নদী ছিল, জানলো না তো কেউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের জানিয়ে দিলাম একটা নৌকা আছে এবং সেই নৌকাটা একটা নদীর মধ্য দিয়ে পার হতে চায়। তাহলে আমি ধরে নিলাম আমার সেই নৌকাটা এইটা, সেই নৌকাটা কি করতে চায়, একটা নদীর মধ্য দিয়ে পার হতে চায়। তাহলে এটা মনে করলাম নদী। কনসেপ্টটা হচ্ছে এরকম যে কোনো একটা নৌকা যদি কোনো নদী দিয়ে পার হতে চায়, বেশ কিছু জিনিস তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে নৌকাটা যে অবস্থান থেকে রওনা দিবে, আমি ধরে নিলাম বাচ্চারা এইটা হচ্ছে সেই নির্দিষ্ট অবস্থান, এখান থেকে নৌকাটা রওনা দিয়েছে, বা এখান থেকেও ধরি, এখানেও মনে করলাম এইখান থেকে নৌকাটা রওনা দিয়েছে।
মনে করলে এখান থেকে এই নৌকাটা রওনা দিয়েছে। খুব মনোযোগ দিয়ে আমার কিছু কথা শুনবা। আজকের টার্মটা বলছিলাম সম্পূর্ণ ক্লাসটা আমি বক বক করবো, তুমি জাস্ট শুনবা। তোমার কাছে আমি কিচ্ছু শুনতে চাবো না, জাস্ট মাঝে মধ্যে দুই একটা সূত্র বুঝছো নাকি জানতে যাবো। খুব মনোযোগ দিয়ে মাত্র 20 থেকে 25 মিনিট সময় নিব তোমাদের কাছে। এই 20 থেকে 25 মিনিট সময় কোনো কথা বলা যাবে না, কোনো দিকে নজর দেওয়া যাবে না, শুধু আমার দিক তাকায় থাকতে হবে। আসো দেখি কি বলতে চাই তোমাদের সাথে। মনে করো ও অবস্থান থেকে একটা নৌকা নিয়ে আমি রওনা দিতে চাই। নৌকাটা যে নদীর মধ্য দিয়ে রওনা নিতে চাবে, সেই নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত দূরত্বকে আমরা ডি দিয়ে লিখি, এটাকে বলি নদীর প্রস্থ। স্রোত যেই দিকে বহমান, স্রোতটা যেই দিকে যাচ্ছে, এই বরাবর স্রোত যাচ্ছে, আমি যেতে যাচ্ছি এই পার থেকে ওই পারে। নিয়মটা হচ্ছে স্রোত যেই বরাবর বহমান হয় সেই বরাবর এই জিনিসটাকে বলি আমরা নদীর দৈর্ঘ্য। তাহলে মনে করো আমি নৌকাটা ও বিন্দু থেকে নিয়েছি, আমার উদ্দেশ্য আমি নৌকা অপর প্রান্তে পৌঁছাবো। অপর প্রান্ত বলতে ওর ঠিক বিপরীত প্রান্তকে আমরা ডি ধরে নিলাম। ওর ঠিক বিপরীত প্রান্তকে আমরা কি ধরে নিলাম? ডি ধরে নিলাম। মনোযোগ দিয়ে কথা শুনো। এই নৌকাটাকে আমরা স্রোতের দিকের সাথে, স্রোতটা কি এই বরাবর নদীর দৈর্ঘ্য বরাবর যাইতেছে, তাহলে এই বরাবর স্রোত কাজ করে, এই বরাবর স্রোত কাজ করে স্রোতের বেগকে ইউ দিয়ে লিখি আমরা। আর মনে করলাম যে আমরা নৌকাটাকে এই বরাবর রওনা দেওয়াইলাম, নৌকাটাকে ওবি বরাবর রওনা দেওয়াইলাম, ঠিক আছে? তাহলে এটা এই বরাবর হচ্ছে নৌকার বেগ। এই বরাবর কিসের বেগ? নৌকার বেগ, ভি। স্রোতের বেগ হচ্ছে ও এ বরাবর, আর নৌকার বেগ হচ্ছে ও বি বরাবর। আর নৌকাটা মনে করলাম স্রোতের সাথে নৌকাটাকে আমি আলফা কোণে রওনা দেওয়াইছি, তাহলে স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ আলফা। এবং নৌকাটা কখনোই কি আমি ওবি বরাবর রওনা দেওয়াইলে নৌকা কিন্তু ওবি বরাবর গিয়ে পৌঁছাবে না। তাহলে নৌকাটা কি করবে? লব্ধি বরাবর যাবে। কারণ কি নৌকা ওবি বরাবর যাইতে চাইলেও নৌকা স্রোত এই বরাবর ধাক্কাইতেছে, যেহেতু স্রোত এই বরাবর ধাক্কাইতেছে সেহেতু নৌকাটা চাইলেও কি করা যাবে না বলতো? নৌকাটা চাইলেও সে কি বরাবর যাইতে পারবে না? ওবি বরাবর যাইতে পারবে না। তাহলে লব্ধি হচ্ছে এইটা, লব্ধি হচ্ছে এইটা হচ্ছে লব্ধি মনে করো। আশা করি বুঝতে পারতেছো তোমরা আমার কথাগুলি, আশা করি তোমরা আমার কথাগুলি বুঝতে পারতেছো। আশা করি তোমরা আমার কথাগুলি বুঝতে পারতেছো। এই হচ্ছে আমার নৌকা, এই বরাবর স্রোত যাইতেছে, নৌকাটাকে স্রোতের সাথে আলফা কোণে রওনা দেওয়াইছি, কিন্তু নৌকা গিয়া কি করছে বলতো? বিটা কোণে গিয়া পৌঁছাইছে। নৌকা গিয়া আলফা কোণে, থিটা কোণে গিয়া পৌঁছাইছে। নৌকা গিয়া পৌঁছাইছে কত কোণে? থিটা কোণে পৌঁছাইছে। এটা হচ্ছিল থিটা, এটা হচ্ছিল নৌকাটা। হ্যাঁ, তাহলে থিটাটা কি বলতো? স্রোত এবং লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। দেখো বাচ্চারা, আমরা যা যা বলছি তোমরা কি সব আমার কথা বুঝছো নাকি? আমরা চিত্রের মধ্যে যা যা লেখাইছি, ও থেকে ডির এক বিপরীত বিন্দুটা হচ্ছে ডি, তাইলে নদীর প্রস্থটাকে আমরা কি দিয়ে লিখতে পারি? ওডি। নদীর প্রস্থটাকে আমরা ওডি দিয়ে লিখতে পারি, নদীর প্রস্থ। আর নৌকাটা রওনা দিছিল ওতে, গিয়া পৌঁছানোর কথা ডিতে, কিন্তু আমরা গিয়া পৌঁছাইছি মনে করলাম সিতে। নৌকা পৌঁছাইছে কোথায় বলতো? সিতে। তাহলে সিডিটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর বা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। যদিও আমরা আরো সহজ করে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিব,
এখন এইটা যা লিখেছি তা বুঝেছো নাকি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। আমরা যা লিখেছি তা কি বুঝেছো নাকি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। নাসির উদ্দিন বলছে স্যার বোর্ড ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। কালো করার জন্য দেখা যাচ্ছে না? এখন তো দেখা যাওয়ার কথা, আমি তো দেখতেছি যে দেখা যাচ্ছে, আমি এখানে ল্যাপটপে দেখতেছি দেখা যাচ্ছে। বোর্ড দেখতে কারো সমস্যা আছে একটু কমেন্ট করে জানাও তো প্লিজ। বোর্ড দেখতে যদি কারো প্রবলেম হয় আমাকে একটু কমেন্ট করে জানাও। বোর্ড তো না দেখার কথা না। নাসির উদ্দিন বোর্ড দেখতে কোনো প্রবলেম? ওকে, তাহলে বুঝতে পারছো যা যা দেখানোর চেষ্টা করছি বা আমি যা বলার চেষ্টা করছি তা কি তোমরা বুঝেছো? হ্যাঁ, আমরা বলছিলাম আমরা একটা মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিব। আপাতত যা যা বলার চেষ্টা করছি তা তো বুঝছো, আমরা কোনো সমস্যা নেই, আমরা এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিব। আমি বলছিলাম সেটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। এখন ওই জিনিসটাকে আমরা এখন গ্রাফে বুঝাবো, মানে শুধু বাংলা চিত্রে বুঝাবো, সহজ চিত্রে বুঝাবো। ও থেকে নৌকা নিয়ে রওনা দিছি আমি, রওনা দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নদীর অপর প্রান্ত হচ্ছে ডি। আমি ও থেকে নৌকা নিয়ে আমরা বি বরাবর রওনা দিছি, এটা হচ্ছে নদীর অপর প্রান্ত ধরলাম। আমি ইউ বেগে স্রোত নিয়ে রওনা দিছি, ইউটা হচ্ছে স্রোতের বেগ, ভিটা হচ্ছে নৌকার বেগ। ঠিক বিপরীত প্রান্ত হচ্ছে ওডি। বি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, লব্ধি হচ্ছে সি বিন্দু পর্যন্ত। এই পুরা কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ইউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ। ও থেকে ডি পর্যন্ত হচ্ছে নদীর প্রস্থ, ডি দিয়ে লিখি। পৌঁছাইতে চাইছি নদীর ওই পারে, মানে ও থেকে ডি তে, কিন্তু পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলাম? সিডি। সিডি হচ্ছে পার বরাবর দূরত্ব। সিডি হচ্ছে কি বরাবর দূরত্ব? পার বরাবর দূরত্ব। এবং ওসি হচ্ছে লব্ধি বরাবর দূরত্ব। দেখো এখনো কি ইজি বিজি লাগতেছে? আমাকে একটু বলো তো, এখনো কি ইজি বিজি লাগতেছে নাকি? আমরা ওইটা আসলে বোঝানোর জন্য বুঝাইছি। আপাতত দেখো এখন কি ইজি বিজি লাগতেছে? এখন একদম সহজ সরল ভাবে চিত্র এঁকেছি। সৌমিক শ্রাবণ, এখন কি ইজি বিজি লাগতেছে দেখো তো?
তাহলে আমি যদি তোমাদের সাথে একটু কথা বলতে চাই বাচ্চারা, মনোযোগ দিয়ে কথা শোনো। এটা হচ্ছে আমার নদীর স্রোত, এই বরাবর স্রোত যাচ্ছে, এই বরাবর আমি নৌকা চালাচ্ছি ওবি বরাবর, কিন্তু গিয়ে পৌঁছাইছি সি বিন্দুতে। তাহলে এইটা হচ্ছে আমার এক্সট্রা দূরত্ব আমি অতিক্রম করেছি, এটাই হচ্ছে কি বলতো এক্স দিয়ে লিখেছি আমরা। এটা আমরা কি দিয়ে লিখেছি? এক্স দিয়ে লিখেছি। কেন এক্স দিয়ে লিখেছি? এর কারণটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর, মানে ঠিক অপর প্রান্তে মানে ডি বিন্দুতে আমার যাওয়ার ইচ্ছা, কিন্তু আমি কোনো একটা কারণে আমি সি বিন্দুতে গিয়ে পৌঁছে গেছি। ঠিক আছে বাচ্চারা, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, যাই হোক বাচ্চারা, আমরা যা বলছিলাম তোমাদের সাথে, খুব মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করো, কথা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আমার কাছে যে নৌকাটা আছে, সেই নৌকাটা দিয়া আমরা এই মোটামুটি একটা কনসেপ্ট দাঁড়া করাইলাম। এখন কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। কি কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে? এক নাম্বার কথা হচ্ছে, আমার যে নৌকাটা আমি নিয়েছি, এটা হচ্ছিল ইউ বেগে নৌকা চলতেছিল, এই বরাবর ইউ স্রোতের বেগ ছিল, এই বরাবর ভি ছিল আমার নৌকার বেগ বা সাঁতারুর বেগ বা জাহাজের বেগ, যার বেগই বলি না কেন, এটা হচ্ছে ভি। এখন চিন্তা করে দেখো, এই ভিটা হচ্ছে ইউ এর সাথে আলফা কোণ তৈরি করছে। কি কোণ তৈরি করছে? আলফা কোণ তৈরি করছে। এখন আমরা এই ভিটারে দুইটা উপাংশে ভাগ করে নিতে পারি। এই ভিটারে আমরা ভাঙ্গে দুইটা উপাংশ ভাগ করব। কয়টা উপাংশ? দুইটা উপাংশ ভাগ করব। এই ভি এর যার সাথে কোণ করছে, এই বরাবর কোণ করছে, তাহলে এটা হচ্ছিল ভি কজ আলফা, আর তার লম্ব বরাবর কোনো কোণ করে নাই, তাহলে সেটা হচ্ছে ভি সাইন আলফা। এই জিনিসটা, তাহলে যখন আমরা ভিটারে দুইটা ভাগে ভাগ করলাম, ভি বলতে কি এখন কিছু আছে? কিচ্ছু নাই। তাহলে আমরা যদি এই চিত্রটারে এইভাবে আঁকি, তোমার কি আসলে কোনো সমস্যা আছে? এই বরাবর ইউ কাজ করতেছে, এই বরাবর ইউ কাজ করতেছে, এই বরাবর এই বরাবর ভি সাইন আলফা কাজ করতেছে, আর এই বরাবর ইউ এর সাথে আরেকটা বেগ কাজ করতেছে ভি কজ আলফা। মানে আমি ভিটারে ভাঙ্গে কয়টা উপাংশ করে ফেলছি বলতো? দুইটা উপাংশ করে ফেলছি। একটা হচ্ছে ভি কজ আলফা, আরেকটা হচ্ছে কি বলতো? ভি সাইন আলফা। যার সাথে আমি কজ আলফা করছি, খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনার চেষ্টা করো, যার সাথে আমি কজ আলফা করছি তার লম্ব বরাবর হবে কি আলফা বলতো? সাইন আলফা। যার সাথে কোণ করছে সেটা কজ আলফা, যার সাথে কোণ করে নাই সেটা সাইন আলফা। কজ আলফা কি আনুভূমিক বরাবর কাজ করতেছিল? আনুভূমিক বরাবর শুধু কজ আলফাই কাজ করতেছিল না, আনুভূমিক বরাবর আবার কি কাজ করতেছিল বলতো? ভি ইউ স্রোতের বেগ ইউ ও কাজ করতেছিল। তাহলে ইউ এর সাথে আমরা যখন ভি কজ আলফা যোগ করে দিব, তখন আনুভূমিক বরাবর লব্ধি বেগ পাবো, আর উলম্ব বরাবর তো ভি সাইন আলফা ছাড়া কিচ্ছু কাজ করে না। তাহলে উলম্ব বরাবর শুধু কোন বেগটা পাবো? ভি সাইন আলফা। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু ওকে লিখে কমেন্ট করো। দেখো, প্রায় 28 জন শিক্ষার্থী ক্লাস করছো। সবাই যদি ওকে লিখে কমেন্ট না করো, আমি তো ক্লাস করাতে পারবো না। আমি তো বুঝতে পারতেছি না তোমরা বুঝতেছো না। 28 জন শিক্ষার্থীরই ওকে লিখে কমেন্ট করতে হবে। আচ্ছা, আরেকটা মজার বিষয় খেয়াল করে দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে, মজার বিষয়টা হচ্ছে এরকম। দেখো, এখানে ভি কাজ করতেছে, এখানে ইউ কাজ করতেছে, এখানে লব্ধি কিন্তু ডাব্লিউ কাজ করতেছিল। এখন ভিটারে ভাঙে আমি দুইটা ভাগে ভাগ করছি, এর মানে কি ডাব্লিউ কি চেঞ্জ হবে? লব্ধি তো কোনোদিন চেঞ্জ হবে না। তার মানে এদের মাঝখানে ডাব্লিউ কাজ করতেছে, লব্ধি। বুঝতে পেরেছো? তাহলে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা কি? অবশ্যই লব্ধি সূত্র যখন ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। আর যদি কখনো আমাকে বলে থিটার মানটা বাই করে দাও, থিটার মান হচ্ছে tan ইনভার্স কিউ sin আলফা, যার সাথে কোণ করে নেয় সেটাই কিউ, p প্লাস কিউ cos আলফা।
এটা সকল নৌকার ক্ষেত্রে সত্য। এই দুইটা সূত্র সকল নৌকা নদী, যত নৌকা নদী দেওয়া থাকবে, পার হইতে চাই বা পার হইতে পারি নাই বা পার হইতে পারছি, সবার জন্য এই দুইটা সূত্র অ্যাভেইলেবল, অবশ্যই সত্য। এবং তাদের জন্য এইটাও সত্য, আমার কাছে তিনটা বেগ থাকবে। কয়টা বেগ থাকবে? তিনটা বেগ থাকবে। একটা কি আনুভূমিক বরাবর, একটা উলম্ব বরাবর, আরেকটা লব্ধি বরাবর। মানে সব মিলায় তো ডাব্লিউ হইছেই, কিন্তু আমরা তিন বরাবর বেগ পাবো। তাহলে বেগটা পাবো কয় বরাবর? বেগটা পাবো তিন বরাবর। কয় বরাবর? তিন বরাবর বেগ পাবো। ঠিক আছে, তাহলে একটা বেগটা হচ্ছে, আমরা বলতেছি বারবার যে বেগ পাবো তিন বরাবর। তাহলে একটা হচ্ছে কি বরাবর? নদীর পার বরাবর, পার বা দৈর্ঘ্য বরাবর, নদীর পার বা দৈর্ঘ্য বরাবর বেগটা পাবো হচ্ছিল ইউ প্লাস ভি কজ আলফা। দুই নাম্বার হচ্ছে নদীর প্রস্থ বরাবর ভি সাইন আলফা। তিন নাম্বার হচ্ছে লব্ধি বরাবর W equal to root over u square plus v square plus 2uv cos alpha। দেখো আমার কথা বুঝছো নাকি? দেখো এই যে এই কয়টা লাইন যে লিখছি, এই কয়টা লাইন বুঝছো নাকি আমাকে জানাও, তাইলে আমরা বুঝতে পারবো তোমরা আসলে কতটুকু বুঝতেছো বা কতটুকু বুঝতেছো না। আবারও বলি বাচ্চারা, আমার কাছে নৌকা পার হওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য কিছু বেসিক ফর্মুলা জানতে হবে, কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্টের মধ্যে 2, 3, 4, 5টা জিনিস পড়বে। এক হচ্ছে w সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। আর এই যে নৌকা নদী মিলায়া যে বেগগুলি পাইছি, সেই বেগগুলি মোটামুটি তিন বরাবর চিন্তা করা যায়। কয় বরাবর? তিন বরাবর চিন্তা করা যায়। এক হচ্ছে নদীর প্রস্থ বা দৈর্ঘ্য বরাবর হচ্ছে ইউ প্লাস ভি cos আলফা, নদীর প্রস্থ বরাবর হচ্ছে ভি সাইন আলফা, আর নদীর দৈর্ঘ্য বরাবর, লব্ধি বরাবর হচ্ছে ডাব্লিউ। একটা জিনিস স্পষ্ট বুঝার চেষ্টা করো, একটা জিনিস স্পষ্ট জানার চেষ্টা করো। নদীর পার বরাবর সে এক্স দূরত্ব অতিক্রম করছে, নদীর প্রস্থ বরাবর সে ডি দূরত্ব অতিক্রম করছে, আর নদীর লব্ধি বরাবর সে ওসি দূরত্ব অতিক্রম করছে। আমার কথা বুঝছো না? বুঝো নি? যত বরাবর বেগ থাকবে তত বরাবর দূরত্ব থাকবে, যত বরাবর বেগ থাকবে তত বরাবর দূরত্ব থাকবে। নদীর পার বরাবর বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, নদীর প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা, নদীর লব্ধি বরাবর বেগ হচ্ছে ডাব্লিউ। আমরা বলছিলাম যত বরাবর বেগ থাকবে তত বরাবর দূরত্ব থাকবে। তাইলে যেহেতু পার বরাবর বেগ আছে, পার বরাবর দূরত্ব দেওয়া আছে এক্স, যেহেতু প্রস্থ বরাবর বেগ আছে, প্রস্থ বরাবর দূরত্ব হচ্ছে ডি, আর লব্ধি বরাবর বেগ আছে, লব্ধি বরাবর দূরত্ব হচ্ছে ওসি। একটা জিনিস স্পষ্ট বুঝার চেষ্টা করো, সেটা হচ্ছে কি, যেহেতু আমাকে পার বরাবর দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি পার বরাবর সে যে এক্স দূরত্ব অতিক্রম করছে, এর জন্য রেসপন্সিবল হচ্ছে পার বরাবর বেগ। প্রস্থ বরাবর যে ডি দূরত্ব অতিক্রম করছে, এর জন্য রেসপন্সিবল হচ্ছে প্রস্থ বরাবর বেগ। লব্ধি বরাবর যে ওসি দূরত্ব অতিক্রম করছে, এর জন্য রেসপন্সিবল হচ্ছে লব্ধি বরাবর বেগ। কথা কি বুঝতে পারছো না পারো নাই? তাহলে যদি বুঝে থাকো আমার কথাগুলি, তাহলে একটু কমেন্টে লিখতে হবে জি স্যার বুঝেছি। প্রায় 35টা শিক্ষার্থী ক্লাস করতেছো, যদি লিখে রাখতে পারো যে বুঝেছি, তখন আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে মনোযোগী। আর এই কয়টা লাইন যদি বুঝতে পারো, তাহলে নৌকা নদী নিয়ে আর কোথাও আটকাইবা না ইনশাল্লাহ। নৌকা নদী নিয়ে ইনশাল্লাহ আর কোথাও আটকাবা না। তাহলে আসো, তাহলে মেইন কনসেপ্টে চলে আসি এখন। যেহেতু বাচ্চারা, যেহেতু আমাদের নৌকা নদী নিয়ে মেইন কথায় চলে আসি, আমরা একটু খুব মনোযোগ দিয়ে একটু দেখো। তাইলে এখন আমাদের নৌকা নদী নিয়ে আমরা বলছি কি, নৌকা নদী নিয়ে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে নৌকার তিনটা বরাবর বেগ আছে, তিনটা বরাবর দূরত্ব আছে। ঠিক আছে, তাহলে সেই তো আমরা যদি কখনো নৌকা নদীর এখানে কোথাও কি বলি নাই বলতো, কোনো ত্বরণের উল্লেখ নাই। ত্বরণের উল্লেখ নাই মানে এই সবগুলি সূত্রই সমবেগের জন্য অ্যাপ্লিকেবল। কিসের জন্য? সমবেগের জন্য। সমবেগের মধ্যে পৃথিবীতে সূত্র কয়টা? একটা। s ইকুয়াল টু কি শিখাইছি বলতো? s ইকুয়াল টু vt। তাহলে s ইকুয়াল টু vt এই সূত্র অ্যাপ্লাই করে আমরা সব অঙ্ক করে নিতে পারবো। তাহলে প্রথমে সবচেয়ে সহজ কনসেপ্ট হচ্ছে নদীর প্রস্থ বরাবর অ্যাপ্লাই করি। তাহলে নদীর কি বরাবর বলতো? প্রস্থ বরাবর। নদীর কি বরাবর? নদীর প্রস্থ বরাবর সূত্র অ্যাপ্লাই করতে চাই। ঠিক আছে, তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে নদীর প্রস্থ বরাবর
নদীর প্রস্থ বরাবর দূরত্বটা হচ্ছে ডি, বেগটা হচ্ছে ভি সাইন আলফা। তাহলে সূত্র কি এস ইকুয়াল টু ভিটি। তাহলে ডি ইকুয়াল টু কি হবে বলতো, ভি সাইন আলফা ইনটু কত টি। নিশ্চয়ই আমার কথা বুঝেছো। দূরত্ব চেঞ্জ আছে, এক্স অক্ষ বরাবর দূরত্ব যা ওয়াই অক্ষ বরাবর দূরত্ব তা না, এক্স অক্ষ বরাবর বেগ যা ওয়াই অক্ষ বরাবর বেগ তা না, কিন্তু সময় কি রাশি, স্কেলার রাশি। তার মানে এক্স অক্ষ বরাবর সময় যা হবে ওয়াই অক্ষ বরাবর সময় তাই হবে, জেড অক্ষ বরাবর সময় তাই হবে। সেজন্য এখান থেকে আমরা সময়ের একটা সার্বজনীন সূত্র নিয়ে আসবো। সেই সূত্রটা কি বলতো, ডি বাই কত বলতো, ভি সাইন আলফা। ডি বাই কত, ভি সাইন আলফা। তাহলে এই টিটা হচ্ছে সময়ের ইউনিভার্সাল সূত্র। এই ডিটা হচ্ছে সময়ের ইউনিভার্সাল সূত্র। তার মানে কখনো কোন জায়গায় যদি অঙ্কের কথা কিছু বলে আমরা এই সূত্রটা দিয়ে সময় বাইর করে নিতে পারবো। যে কোন অঙ্কে নদীর পারাপারের সময় যদি চাই তাহলে আমার সূত্র একটাই, এটাই মনে রাখবা, সেটা হচ্ছে কি ডি টি ইকুয়াল টু ডি বাই কত, ভি সাইন আলফা। টি ইকুয়াল টু ডি বাই কত, ভি সাইন আলফা। তার মানে কখনো যদি নদী পারাপারের সময় আমি জানতে চাই তোমার কাছে, তখন তুমি বলবা টি ইকুয়াল টু ডি বাই কত, ভি সাইন আলফা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এটা গেল নদীর প্রস্থ বরাবরের ক্ষেত্রে। নদীর যদি পার বরাবর বা নদীর স্রোত বরাবর চিন্তা করি, তাহলে স্রোত বরাবর এক্স দূরত্ব অতিক্রম করছে। কি দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব অতিক্রম করছে। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে স্রোত বরাবর বেগটা কত ছিল বাচ্চারা, মনে আছে নাকি তোমাদের? স্রোত বরাবর বেগটা ছিল ইউ প্লাস ভি কজ আলফা। স্রোত বরাবর বেগটা কি ছিল, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমি স্রোত বরাবর যদি দূরত্বের কথা চিন্তা করি সেটা এক্স, তাহলে বেগটা কত বলতো, ইউ প্লাস ভি কজ আলফা ইনটু কত বলতো, টি। তাহলে তুমি ইচ্ছা করলে এখানে কি করতে পারো বলতো, টি এর মানটা বসাই দিতে পারো, ইউ প্লাস ভি কজ আলফা ইনটু টি এর মান হচ্ছে কি বলতো, ডি বাই ভি সাইন আলফা। তাহলে এটা হচ্ছিল কি বলতো, এক্স অক্ষ বরাবর সূত্র। মানে বস্তুটা নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার পরে এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে এখান থেকে বের করে নেওয়া যেতে পারে। এটাই সূত্র বসাইবা। ঠিক আছে, যদি কখনো টি, অনেক সময় আছে টি বাইর করার পরে এক্স চাই, তাহলে তো এই সূত্র বসাই দিলেই হবে। আর যদি টি বাইর না করে এক্স চাই, তাহলে তুমি এই সূত্র ডিরেক্ট বসাই দিতে পারবা। আশা করি বুঝতে পারতেছো। এই সূত্রগুলি সবার জন্য অ্যাপ্লাই করা যাবে। আর নদীর যদি আরেকটা কি রয়েছে বলতো, নদীর আরেকটা কি রয়েছে, নদীর পার বরাবর রয়েছে, প্রস্থ বরাবর গেল নদীর, এখন কি বরাবর যাবে বলতো, দৈর্ঘ্য বরাবর গেল, প্রস্থ বরাবর গেল, লব্ধি বরাবর। লব্ধি বরাবর আমরা ডাব্লিউ দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে সূত্রটা কি বলতো, এস ইকুয়াল টু ভিটি। তাহলে লব্ধি বরাবর দূরত্ব হচ্ছে ওসি, ওসি ইকুয়াল টু কি বলতো, ডাব্লিউটি। ঠিক আছে, এটাই হচ্ছে লব্ধি বরাবর সূত্র। আশা করি বুঝতে পারতেছো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। এই তিনটা সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাইতে পারো। এক নাম্বার সূত্রটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর ডি ইকুয়াল টু ভি সাইন আলফা ইনটু টি। নদীর দৈর্ঘ্য বরাবর হচ্ছে বা পার বরাবর বা স্রোত বরাবর হচ্ছে, ঠিক আছে, সেটা কি বলতো, এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইনটু টি। আর লব্ধি বরাবর হচ্ছে ওসি ইকুয়াল টু ডাব্লিউটি, ওসি ইকুয়াল টু ডাব্লিউটি। দেখো বাচ্চারা, এই তিনটা সূত্র নিয়ে কারো কনফিউশন আছে নাকি? এই তিনটা সূত্র বুঝলে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না, সকল ধরনের অঙ্কই করতে পারবা। এই তিনটা সূত্র যদি বুঝো তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না, সকল ধরনের অঙ্কই করতে পারবে। তাহলে d ইকুয়াল টু v sin alpha t, x ইকুয়াল টু u প্লাস v cos alpha t, লব্ধি ইকুয়াল টু oc ইকুয়াল টু wt। তাহলে এই সূত্রগুলি আশা করি তোমরা পারবা এবং অঙ্কও করতে পারবা। আমরা কিছু স্পেশাল ফরমেশন নিয়ে আসি তোমাদের জন্য। ঠিক আছে, কিছু স্পেশাল কেস নিয়ে আসি তোমাদের জন্য, কিছু স্পেশাল কেস নিয়ে আসি। ঠিক আছে, তাহলে স্পেশাল কেসগুলো কি কি? এক নাম্বার কেস,
ন্যূনতম সময়ে নদী পারাপারের জন্য ন্যূনতম সময়ে নদী পারাপার হইতে চাই, খুব কম সময়ে নদী পার হইতে চাই। এখন দেখি নদী পার হওয়ার যে সময় লাগে সেই সময়টা কার কার উপর ডিপেন্ড করে। নূর স্যার শিখাইছিল নদী পারাপারের সময়ের ইউনিভার্সাল সূত্র হচ্ছে T = D/V sin alpha। তাহলে কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে, কিছু জিনিস তুমি ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? এক নাম্বার কথা সেটা হচ্ছে টি কার কার উপর ডিপেন্ড করে, ডি এর উপর, ভি এর উপর, সাইন আলফার উপর। তোমার কাছে সময় কম, তাইলে টি এর সাথে সম্পর্কগুলি দেখো। টি এর সাথে ডি হচ্ছে সমানুপাতিক, টি এর সাথে ভি হচ্ছে ব্যস্তানুপাতিক, টি এর সাথে সাইন আলফা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এই তিনটা সম্পর্ক থেকে তুমি ক্লিয়ার হয়ে গেছো যে তোমার সময় যদি কম থাকে তাহলে তুমি কি করবা। কি করবা? তুমি নদীর প্রস্থ ছোট করে নিবা। ডি মানে তো নদীর প্রস্থ, নদীর প্রস্থ ছোট করে নিবা। নদীর প্রস্থ কি ছোট করা সম্ভব? দুই পাশ বরাট করে নিবা আর কি। না, আসলে এইভাবে সম্ভব না। তো ঢাকার নদী দেখা, নদী বলতে প্রস্থটা ফিক্স ধরবো আমরা অঙ্কের ক্ষেত্রে। তারপরে নদী সময়টা হচ্ছে বেগের ব্যস্তানুপাতিক, নৌকার বেগের কি ব্যস্তানুপাতিক। দেখ বেগ মনে করলা চেঞ্জ করতে পারবো না, জ্বালানি দিয়ে বেগ যা পাওয়া যায় সেই বেগটা দিয়ে আমরা কাজ করব। আর তাহলে আরেকটা কি, যে জিনিসটা আমি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে আলফার মান। আলফা কি বলতো? স্রোত এবং নৌকার বেগের সাথে মধ্যবর্তী কোণ। তাহলে আমরা যদি কি করি বলতো, স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণটা কি করে নেই? চেঞ্জ করে নেই। স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণটা যদি আমি চেঞ্জ করে নেই তাইলে কি করতে পারবো বলতো? নৌকার সময়টাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে বলতেছিলাম আমরা সময়টা হচ্ছে সাইন আলফার ব্যস্তানুপাতিক। তাহলে সাইন আলফার মান যদি সর্বোচ্চ হয় সময়ের মানটা কি হবে বলতো? সর্বনিম্ন হবে। সাইন আলফার মান যদি সর্বোচ্চ হয় সময়ের মান সবচেয়ে কি হয় বলতো? কম হবে। তার মানে এই দুইটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তাইলে আমরা আসলে সময় যদি কম লাগতে হয় তাহলে কি করতে হবে? সাইন আলফারে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এরকম বলতে পারি সময়টা যদি মিনিমাম হইতে হয়, সাইন আলফার মান হইতে হবে কত বলতো? +1। সাইন কতর মান? +1 বলতো? সাইন 90 ডিগ্রির মান +1। তার মানে আলফার মান কত ডিগ্রি বলতো? অবশ্যই আলফার মান কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। কিছু বুঝলানি? তার মানে তুমি যদি নৌকাটাকে স্রোতের বেগের সাথে লম্ব বরাবর রওনা দেওয়াও, তুমি যদি নৌকাটাকে স্রোতের বেগের সাথে লম্ব বরাবর রওনা দেওয়াও তাইলে কি হয় বলতো? নৌকাটা সবচেয়ে কম সময়ে নদী পারাপার হবে। ঠিক আছে? তার মানে এই বরাবর মনে করলা ইউ বেগে নৌকা চলতেছে, তুমি যদি নৌকাটাকে এইভাবে রওনা দাও, এইভাবে মানে হচ্ছিল কি বলতো? 90 ডিগ্রি কোণে রওনা দেওয়া হয়েছে। তার মানে আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তখন সবচেয়ে কম সময়ে নৌকা নদী পার হইতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে টি এর মানটা কত হবে? টি এর মান কত হবে? ডি বাই কত? ভি সাইন 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে বলতো? ডি বাই কত? ভি। তুমি ইচ্ছা করলে এই জিনিসটাকে এখানে লিখে দিতে পারো মিনিমাম। তার মানে টি মিনিমামের মানটা হচ্ছে ডি বাই ভি। ঠিক আছে? আরো মজার বিষয় হচ্ছে টি মিনিমামের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট জিনিস রাখতে হবে। সেটা হচ্ছে আলফা সব সময় কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা 90 ডিগ্রি হলে লব্ধির মানটা কত হবে? √u² + v²। মনে আছে? লব্ধিতদের মাঝখানে কিছু একটা হবে। এটা যদি থিটা হয়ে থাকে তাহলে থিটার মানটা কত হবে? tan ইনভার্স যার সাথে কোণ করছে y/x। তার মানে কি বলতো? v বাই কত? u। বুঝছো না? বুঝো না? তাহলে এই কথাগুলি কার জন্য বলতো? এই কথা কিন্তু সব ক্ষেত্রে না, এই কথাগুলি স্পেশাল কেস। আগের যে কথাগুলি শিখাইছি গত স্লাইডে সবগুলি হচ্ছে কি বলতো? যে কোনো নৌকার জন্য অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এখন যে কনসেপ্টগুলি শিখাইলাম সেটা কিন্তু যে কোনো নৌকার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। শুধুমাত্র কিসের জন্য অ্যাপ্লাই করতে পারবা? শুধুমাত্র ক্ষুদ্রতম সময়ে বা সবচেয়ে কম সময়ে নদী পার হইতে চাইলেই তুমি এই কনসেপ্টগুলি অ্যাপ্লাই করতে পারবা। তার মানে একটা জিনিস বাচ্চারা বুঝে নিলা, সবচেয়ে কম সময়ে যদি নদী পার হইতে চাও তার মানে কি নৌকাটারে কি করতে হবে বলতো? লম্ব বরাবর রওনা দেওয়াইতে হবে। তার মানে আলফার মান হইতে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি বুঝে থাকো ওকে লিখে কমেন্ট করো বাচ্চারা। প্রায় 25-30 জন বাচ্চা ক্লাস করছো, ওকে লিখে কমেন্ট করো। 25টা কমেন্ট ওকে আসলে তারপরে নেক্সট কেস দেখাবো।
স্পেশাল কেস 2 লাস্ট কেস ফর টুডে। স্পেশাল কেসটা হচ্ছে সোজাসুজি নদী পার হইতে চাও, বা ঠিক বিপরীত বিন্দুতে যাইতে দাও। অথবা ন্যূনতম দূরত্বে নদী পার হইতে চাও। ন্যূনতম দূরত্বে যদি নদী পার হইতে চাও তাইলে কি লাগবে বলতো, খেয়াল করে দেখো। এটা হচ্ছে নদী, ন্যূনতম দূরত্বে নদী পার হইতে চাও তাহলে সবসময় মনে রাখবা সরাসরি নদী পার হইতে হলেই সবচেয়ে কম সময় কম দূরত্বে নদী পার হওয়া যাবে। কম সময় আর কম দূরত্বে দুইটা কিন্তু এক কথা না। কম সময়ে নদী পার হইতে চাইলে তোমার কি করতে হবে, 90 ডিগ্রিতে রওনা দিবা। তুমি কিন্তু 90 ডিগ্রিতে গিয়ে পৌঁছাবা না, তুমি কিন্তু কোণ করে গিয়ে পৌঁছাবা। কিন্তু যদি তুমি সবচেয়ে কম দূরত্বে এই পার থেকে ওই পারে যাইতে চাও তাহলে কি করতে হবে, ডাইরেক্ট লম্ব বরাবর পৌঁছাইতে হবে। বাচ্চারা, লম্ব বরাবর পৌঁছানো আর লম্ব বরাবর রওনা দেওয়া দুইটা কিন্তু এক কথা না। যদি কখনো আমি তোমাকে বলি লম্ব বরাবর পৌঁছানো, বাচ্চারা যদি আমি তোমাকে কখনো জিজ্ঞেস করি লম্ব বরাবর বরাবর রওনা হওয়া, তখন তুমি বুঝে নিবা আলফা 90 ডিগ্রি। আর তোমাকে যদি কখনো আমি বলি লম্ব বরাবর পৌঁছানো, সেটা বুঝে নিবা থিটা 90 ডিগ্রি। যেখানে এখানে দেখো আমি ঠিক অপর প্রান্তে পৌঁছাইতে চাই, তার মানে আমি ও থেকে রওনা দিব, ঠিক ডি তে গিয়ে পৌঁছাবো। তার মানে এটাই সি, এইটাই ডি। তার মানে যেটাই বিপরীত বিন্দু সেটাই লব্ধি বিন্দু। তার মানে সেই ক্ষেত্রে সরাসরি যদি ওই পাশে গেলে তাহলে এক্স এর মান 0 হইতে হবে অথবা থিটার মান 90 ডিগ্রি হইতে হবে। কথা বুঝছো না বুঝো না? সরাসরি নদী পার হইতে চাইলে, ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাইতে চাইলে, ঠিক এই পার থেকে ঠিক অপোজিট প্রান্তে গিয়ে পৌঁছাইতে চাইলে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে নদী পার হইতে যাওয়া একই কথা। সেই ক্ষেত্রে কি দুইটা জিনিস, এক্স এর মান 0 মানে কি যেটা সি বিন্দু সেইটাই তো ডি বিন্দু, সি আর ডি এর মধ্যবর্তী দূরত্ব হইতো এক্স, এক্স এর মানটা 0 হবে এবং লব্ধির সাথে 90 ডিগ্রি করবে। তার মানে থিটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে নোট স্যার শিখাইছিল থিটা 90 ডিগ্রি হইতে হইলে অবশ্যই আলফাটা হইতে হবে স্থূলকোণ, অবশ্যই আলফাটা হইতে হবে কি বলতো, স্থূলকোণ। ঠিক আছে, তাহলে এই কোণটা হচ্ছিল কি বলতো, আলফা। কথা বুঝছো না বুঝো না? তাহলে এই পুরা কোণটা হচ্ছে আলফা আর ওইটা হচ্ছিল কি থিটা 90 ডিগ্রি। তাহলে সবসময় মনে রাখবা সবচেয়ে কম দূরত্বে বা সরাসরি নদী পার হইতে চাইলে সবসময় মনে রাখবা দুই কনসেপ্টই অঙ্গ করতে পারো, এক্স দিয়েও করতে পারো, থিটা দিয়েও করতে পারো। ঠিক আছে, তাহলে সেই কনসেপ্টগুলি যদি আমরা একটু আগাই, সেটা হচ্ছিল কি বলতো, থিটা 90 ডিগ্রি হইলে টেন থিটার মানটা কত ছিল, থিটা 90 ডিগ্রি হইলে টেন থিটা ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। 1090 degree equal to v sin alpha u plus v cos alpha। sin 90 1090 মানে sin 90 by cos 90, sin 90 এর মান কত 1, cos 90 এর মান কত 0 equal to v sin alpha u plus v cos alpha। দেখো অঙ্কগুলি যদি আমরা একটু সলভ করে দেই তোমাদেরকে, বজ্র গুণন করলে v sin alpha 0 হয়ে যাবে, u plus v cos alpha equal to 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, v cos alpha equal to minus u cos alpha equal to minus u by v, তার মানে alpha equal to cos inverse minus u by v। এইভাবে একটা জিনিস আনতে পারো, মানে এখান থেকে আলফার মান পাওয়া যাবে ডাইরেক্টলি। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এখান থেকে ডাইরেক্টলি আলফার মান পাওয়া যাবে,
এখান থেকে ডিরেক্টলি আলফার মান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আলফার মানটা আমরা কি করলাম বলতো, আলফার মানটা আমরা এইভাবে নিয়ে আসতে পারলাম। আর তুমি যদি মনে করো যে না ঠিক আছে তুমি অন্যভাবে আনতে চাও, কোনো সমস্যা নাই, এক্স এর মান 0 ধরে আনতে পারো। এক্স এর মান কি ধরে আনতে পারো, 0 ধরে আনতে পারো। তাহলে এক্স এর মান 0 হইলে নোট স্যার শিখাইছিল u প্লাস v cos আলফা ইনটু কত t ইকুয়াল টু 0। তার মানে এখানে u প্লাস v cos আলফা ইকুয়াল টু 0, তার মানে v cos আলফা ইকুয়াল টু মাইনাস u, তার মানে cos আলফা ইকুয়াল টু মাইনাস u বাই v, তার মানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস u বাই v। আশা করি বুঝতে পারছো। তুমি যে কোনো ভাবে প্রমাণ করে লইতে পারো এটা। ঠিক আছে, আমাদের সূত্রটা ডাইরেক্ট লাস্ট লাইন লিখলেও হয়, তবে যদি 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য প্রশ্ন আসে লাস্ট লাইন লিখলে আসলে নাম্বার দেওয়াটা কষ্টকর। অবজেক্টিভে আসলে ডাইরেক্ট লাস্ট লাইন লিখে অঙ্ক করে লিবা তুমি তোমার মতো করে। তবে সাবজেক্টিভে আসলে কি করা বলো তো, হয় এই পুরাটুকু অঙ্ক করতে হবে অথবা এই পুরাটুকু অঙ্ক করতে হবে। তাহলে প্রশ্ন কি আসবে, প্রশ্ন আসবে হয় ন্যূনতম দূরত্বে নদী পার হইতে চাইলে কোন দিকে রওনা দিবা। কোন দিকে রওনা দিবা মানে আলফা, আলফা মানে হচ্ছে কোন দিকে রওনা দিবা। ঠিক আছে, আর যদি কখনো বলি এরকম ভাবে ঠিক অপর প্রান্তে পৌঁছাইতে হইলে কোন দিকে রওনা দিবা, সেটাই একই কথা, আলফার মান বাই করা। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারলে জানাও, ওকে লিখে কমেন্ট করো। ওকে তো আর না, ক্লিয়ার লিখে কমেন্ট করো। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে একটু জানাও। বুঝতে পারলে ক্লিয়ার লিখে কমেন্ট করো। ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আরো কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। তার মানে যদি নদী পারাপার সোজা ঠিক অপর প্রান্তে পৌঁছাইতে চাই আমি, তাহলে কি করতে হবে, আমাকে এই কোণে রওনা দেওয়াইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করব, কতটুকু সময় লাগবে আমি জানতে চাই তোমার কাছে। তাহলে যদি সময়ের কথাটা জিজ্ঞেস করি তোমাকে, তাহলে কতটুকু দূরত্ব মানে লব্ধির মানটা যদি বের করতে চাই, লব্ধি w ইকুয়াল টু কি হবে, w ইকুয়াল টু হবে √u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা। একটু মনোযোগ দিয়ে দেখো, u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা। এই যে দেখো v cos আলফা সমান কি মাইনাস u লিখতে পারি আমরা, v cos আলফাকে আমরা মাইনাস u দিয়ে লিখলাম। তাহলে কত u স্কয়ার আর প্লাস v স্কয়ার মাইনাস 2u স্কয়ার, তার মানে w ইকুয়াল টু কি v স্কয়ার মাইনাস u স্কয়ার। আশা করি বুঝতে পারতেছো। এবং সেই ক্ষেত্রে সময়টা যে লাগবে, টাইমের মানটা হবে d বাই, যেহেতু সে রওনায় দিছে লব্ধি বরাবর, মানে সে পৌঁছাইতেছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে w বরাবর, তাইলে আমরা সেই ক্ষেত্রে সময়টাকে d বাই w লিখে লিখতে পারি। তুমি ইচ্ছা করলে সময়টাকে t ইকুয়াল টু কত d বাই v sin আলফা যেটা শিখাইছিলাম সেটা দিয়েও বের করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে সূত্রের মধ্যে বা অঙ্কের মধ্যে কিন্তু আলফা দেওয়া থাকবে না। তাহলে এই ক্ষেত্রে সূত্রের মধ্যে বা অঙ্কের মধ্যে কি দেওয়া থাকবে, থিটা দেওয়া থাকবে। মানে কি ঠিক অপর প্রান্তে পৌঁছাইছে, সোজাসুজি পৌঁছাইছে, তখন কিন্তু আলফা দেওয়া নাই, কি দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের t ইকুয়াল টু d বাই w দিয়ে অঙ্ক করলে আরো সহজ হয়ে যাবে। কিভাবে, সেই ক্ষেত্রে d বাই w এর মান কি পাইলাম, v স্কয়ার মাইনাস u স্কয়ার পাইলাম, v স্কয়ার মাইনাস u স্কয়ার পাইলাম। কেন, কারণ একটা জিনিস বারবার বলতেছিলাম, এখন লব্ধিটা কোন বরাবর, d বরাবর, লব্ধিটাই প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর বেগটাই কি বলতো, w। সেই ক্ষেত্রে w এর মান কি v স্কয়ার মাইনাস u স্কয়ার। তার মানে এই সূত্র দিয়ে তো অবশ্যই বাইর করতে পারবা, এটা সার্বজনীন সূত্র, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু এই সূত্রটাও অ্যাপ্লাই করতে
পারবা। কেন এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা? এর কারণটা হচ্ছে এটা কি হইতেছে বলতো, ঠিক লব্ধি বরাবরই ডাব্লিউটা কাজ করতেছে, ঠিক প্রস্থ বরাবরই ডাব্লিউটা কাজ করতেছে। সেই ক্ষেত্রে কখনো যদি আমি বলি ঠিক সোজাসুজি অপর প্রান্তে গিয়ে পৌঁছাইছি কত সময় লাগছে, তাহলে এই সূত্র ইউজ না কইরা তোমরা এই সূত্রটা ইউজ করলেই ভালো হবে। ডিরেক্ট সূত্র ডি বাই কত রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা কি সব সময় কিন্তু না, শুধু কখন, যদি ঠিক অপর প্রান্তে গিয়ে পৌঁছাই তখন শুধু অ্যাপ্লাই করা যাবে। আশা করি বুঝতে পারছো বাচ্চারা, আশা করি বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল আমাদের আজকে। আমরা নদী নিয়ে অনেক কথা বলছি তোমাদের সাথে। আলফা কেন স্থূলকোণ সি 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 সাজিয়া ফ্রিনানিকা, আলফা কেন স্থূলকোণ, এই কথা আমি করতে যাই। যদি এই বরাবর ইউ কাজ করে, লব্ধি যদি এই বরাবর থাকে, লব্ধি কি ইউ আর ভি এর মাঝখানে হবে না? তাহলে অবশ্যই কি হবে বলতো, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা কি থিটা থেকে তো বড় হইতেই হবে। তার মানে এই বরাবর অবশ্যই কি হবে বলতো, স্থূলকোণ হইতে হবে। এই বরাবর অবশ্যই কি হইতে হবে বলতো, ভিডা স্থূলকোণ না হইলে লব্ধি কেমন 90 বরাবর হবে? লব্ধি কি হয় আলফার মাঝখানেই তো হয়, তাহলে থিটার মান তো 90 ডিগ্রি, তাহলে আলফার মান কি 90 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে। 90 ডিগ্রি থেকে বড় কোণকে কি বলে, স্থূলকোণ বলে। না বুঝলে আর কেমনে বুঝাবো বলো? কোনো সমস্যা নাই তানভীর, তুমি ভিডিওটা আমরা আপলোড করে দিব, ভিডিওটা অবশ্যই দেখে নিবা, নাইলে কিন্তু কিচ্ছুই বুঝবা না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা শিখাইলাম তোমাকে যদি আমি এক লাইনে একটু বলতে চাই, আসো দেখি আমি একটু এক লাইনে তোমাদেরকে বলতে পারি নাকি। আসো আমি যদি এক লাইনে তোমাদেরকে বলতে চাই, দেখো এই যে নৌকা চালাইতেছি আমরা, না এটা না, সরি এটা দিয়া তো বুঝাইতে পারবো না, কোনটা দিয়া জানি বুঝাইতে পারবো। সূত্র ছিল, আচ্ছা দেখ এটা দিয়ে বুঝাইতে হবে। আচ্ছা দেখো আমরা কি বলছিলাম, একটা নৌকাকে এরকম ভাবে চালাই নিয়ে যেতেছিলাম, ঠিক আছে? তাহলে সিদ্ধান্তটা কি দেখো, সর্বনিম্ন সময়ে যদি নদী পার হইতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো, আলফা 90 ডিগ্রি হবে। আর যদি সোজাসুজি নদী পার হইতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো, থিটা 90 ডিগ্রি হবে। সেটা কি হবে বলতো, থিটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা যা সুন্দর করে লিখছি। তোমাদের HWNS থাকবে একটা, NS মানে কালকে সকাল 10টার মধ্যে আমরা নৌকা নদীর যতগুলি সূত্র শিখছি সবগুলি সূত্র একটা পৃষ্ঠার মধ্যে বা দুইটা পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লিখবা, লেখা জমা দিবা। এটাই হোমওয়ার্ক NS থাকবে তোমাদের। তো তোমাদের আরো কিছু হোমওয়ার্ক থাকবে, দেখাইতে পারলাম না, ওইটাতে কোথায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে এই টপিক 4 এর সবগুলি প্রবলেম করবা, সবগুলি প্র্যাকটিস করবা। সৃজনশীল 22 থেকে শুরু করে বুঝবা না অনেকগুলি, সমস্যা নাই, আমি তো আছি। 32 পর্যন্ত একটা জিনিস সবসময় মনে রাখবা, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হইছে নৌকা নদী থেকে আসে নাই, এটা কোনোদিন হইতে পারে না। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হইছে নৌকা নদী থেকে হয় নাই, এটা কোনোদিন সম্ভব না। তাহলে তোমাদেরকে বারবারই বলতেছি আমি, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হইলে নৌকা নদী থেকে অবশ্যই প্রশ্ন হবে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হইলে নৌকা নদী থেকে অবশ্যই প্রশ্ন হবে, সেটা যেখান থেকেই যে কেউ প্রশ্ন করুক না কেন। HW আগের গুলো তো থাকবেই, আগের গুলো হোমওয়ার্ক সলভ করি নাই, আগের গুলা তো থাকবেই। প্লাস হচ্ছিল কি বলতো, টপিক 4 এর সকল প্রবলেম প্লাস প্র্যাকটিস আর সিকিউ, সিকিউ 32 পর্যন্ত অনেক কিছু শিখবা। এই কয়টা সিকিউ করলে এখান থেকে অঙ্ক আসবে পরীক্ষায়।
22 থেকে 32 এই 10টা সিটের উপর। ঠিক আছে, আর এনএস আছে। এনএসটা কি মনে আছে? এনএস হচ্ছে হলো নৌকা নদীর যা শিখছো, যতগুলি সূত্র শিখছো একটা পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লিখবা, লিখে আমার কাছে জমা দিবা। ঠিক আছে, সেটা কালকে সকাল 10টার মধ্যে। আমি জানি না কিছু কিভাবে করবা। ঠিক আছে, সারাদিন ক্লাস নিছি, ক্লাস সেজন্য আসলে আর কন্টিনিউ করতে পারতেছি না। যতটুকু পড়াইছি সেটা একটু ভালো করে পড়িও। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, যারা পরীক্ষা দিয়ে আসছো মেহেদী স্যারের, তারা আমরা ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আবার দেখে নিও দয়া করে, খুব ইম্পর্টেন্ট ভিডিও গেছে। সবাই সুখে শান্তিতে থাইকো। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে সোমবার শিডিউল টাইম 4টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।